আজকে হচ্ছে 18/10/25। ওকে, আমরা পড়ছি অ্যাটমিক স্ট্রাকচার। আজকে এখানকার একটু থিওরি আমরা এগোবো অ্যাটমিক স্ট্রাকচারে। আমরা আগে যেটুকু পড়েছিলাম সেটুকু যদি তোমরা একটু দেখে নাও, আমরা যদি রিক্যাপ করি তাহলে দেখো আমরা পড়েছিলাম হাইড্রোজেন লাইক অ্যাটম সম্বন্ধে। এদের ক্ষেত্রে আমরা কিছু ক্যালকুলেশন করেছিলাম, যেমন ধরে নাও আর রেডিয়াস এন তম কক্ষপথের রেডিয়াস কি হয়, সেই কক্ষপথে যে ইলেকট্রন গুলো ঘোরে তাদের স্পিড কি হয়, যে স্পিডে তারা ঘোরে তার জন্য একটা টোটাল এনার্জি হবে, সেটা কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জির একটা পার্ট হবে, সেগুলো কিরকম ভাবে চেঞ্জ করে এন এর সাথে সাথে। প্লাস তারপর আমি তোমাদেরকে আবার তারপরে আর একটা লিখেছি এল এন, মানে হচ্ছে এম ভি এন আর এন, এটা সমান হয় এন এইচ বাই 2 পাই। এই যে লাস্ট কন্ডিশনটা লিখলাম, এটা কি গো? এটা কি? এটা কে দিয়েছিল? এটা বোর দিয়েছিল, এবং এটা হচ্ছে বোরের কোয়ান্টাম শর্ত, কোয়ান্টাম শর্ত, কন্ডিশন। তার মানে আমরা এই এই যে আর এন সমান আমরা পেয়েছি 0.53 অ্যাংস্ট্রম ইন্টু এন স্কোয়ার বাই জেড। ভিএন সমান পেয়েছি সি বাই 137 ইন্টু জেড বাই এন। ভুল হলে বলে দিও। এটা পেয়েছি -13.6 ইভি বাই এন স্কোয়ার, আর উপরে আছে জেড স্কোয়ার। টু দি পাওয়ার নেই, কিন্তু এটা উপরে আছে, না ভালো করে লিখি, ইন্টু জেড স্কোয়ার বাই এন। তার মানে প্রত্যেকের ক্ষেত্রে আমরা নাম্বার বাড়ার সাথে সাথে কি হয় আর জেড বৃদ্ধির সাথে সাথে কি হয় সেগুলো আমরা প্রথমে দেখেছিলাম। এই এনার্জির ক্ষেত্রে আমরা কখনো কখনো আমরা এই সমীকরণ ইউজ করি, যখন এনার্জি বার করতে দেয় ইভিতে, ইলেকট্রন ভোল্টে বার করতে দেয়। যখন আমার এই এনার্জিটাকেই আবার মানে যখন তোমার ল্যামডার আকারে লিখতে বলে বা অন্য কোনো ফর্মে লিখতে বলে, তখন এটাকে আবার এরকম ভাবে লেখা যায়, ইএন সমান হচ্ছে আর সি এইচ মাইনাস আর সি এইচ ইন্টু 1/n², জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এটা কিন্তু একদম এসআই পদ্ধতিতে, এবং এই এই যে এককটা, এই এককটা কিন্তু হবে জুলে। এখানে কিন্তু ইলেকট্রন ভোল্টের কোনো গল্প নেই, প্রত্যেকের আলাদা আলাদা ভ্যালু বসে যাবে। যেখানে আর যেটা সেটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, এর মান ছিল 1.097 ইন্টু 10⁻, কত, 7 মিটার ইনভার্স। এই করে টোরে আমরা এই ফর্মুলাগুলোকে দেখেছিলাম এবং এগুলো প্রুভ করেছিলাম। এবার এইগুলো দিয়ে আমরা পড়ার চেষ্টা করেছিলাম যে হাইড্রোজেন লাইক অ্যাটমের জন্য এগুলো। হাইড্রোজেন লাইক অ্যাটম মানে হচ্ছে যার একটা নিউক্লিয়াস থাকবে এবং তার চারদিকে শুধুমাত্র একটা ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রনটা ঘুরবে। সেটা আমরা হিলিয়াম প্লাস কেও করতে পারি, হিলিয়ামের দুটো ইলেকট্রন আছে, একটাকে বার করে দিলে লিথিয়াম ডাবল প্লাস করতে পারি, এগুলো আমরা দেখেছি। এবার যদি শুধুমাত্র আমরা হাইড্রোজেনের বর্ণালীর কথা আলোচনা করি, হাইড্রোজেন অ্যাটম নিয়ে আলোচনা করি, তার ক্ষেত্রে যে বর্ণালী আমরা পাই, স্পেকট্রামটা পাই, সেই স্পেকট্রামটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে তখন আমরা এই যে আগের ফর্মুলাগুলো লিখেছি সেই ফর্মুলাগুলোর মধ্যে আমরা জেড ইকুয়াল টু বসাবো 1, কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 1। এবং যেহেতু বর্ণালীর কথা বলছি, তার মানে এখানে এনার্জি হয় অ্যাবজর্ব হবে, না হলে এনার্জি এমিটেড হবে, হয় এনার্জি শোষণ হবে, না হলে বিকিরণ হবে। এই যে এনার্জি শোষণ বিকিরণ এগুলো বিভিন্ন ভাবে হতে পারে। একটা ইলেকট্রন, এটা নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথ আছে এরকম করে। এবার কোন একটা ইলেকট্রন এখানে ছিল, সে হয়তো এখানে চলে গেল, তার মানে এখানে যে এনার্জিটা ছিল এই দিক দিয়ে আমাদের শক্তি বাড়ে, এই দিক দিয়ে শক্তি বাড়ে না কমে? নিউক্লিয়াস থেকে যত যাব শক্তি তত বাড়বে না কমবে? নিউক্লিয়াস থেকে শক্তি কমবে, কি করে কমবে বলো? ভেরি গুড, ভেরি গুড, কিন্তু তার আগে মাইনাস আছে সেটা বলতে হবে না? হুম,
তার ধার কমছে মানে বাড়ে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে এন বাড়লে 1/n² কমে, কিন্তু -1/n² বাড়ে। বাড়তে 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 ম্যাক্সিমাম কত এনার্জি লেভেল হতে পারে, লাস্ট এনার্জি লেভেল যেগুলো সেগুলো পর 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 থাকবে। এগুলো কেমন হবে, কত এনার্জি হবে, এটা যদি লাস্ট ধরি, তাহলে এর এনার্জিটা কত হবে, এন সমান ইনফিনিটি হয়ে যাবে, তখন এনার্জি হবে 0। তার মানে দেখো, এখানে এনার্জি হাইড্রোজেন বর্ণালী যদি এদিকে দেখি, তাহলে -13.6 ইভি, মানে এই কক্ষপথে কোনো ইলেকট্রন থাকলে তাকে ওই পরিমাণ এনার্জি যদি তার না থাকে, তাহলে সে ওই কক্ষে থাকতে পারবে না। আছে যেহেতু, তাহলে এটা 100% শিওর যে প্রথম কে কক্ষে, যেটাকে ভৌম স্তর বলা হয়, গ্রাউন্ড স্টেট বলা হয়, এটার নিচে আর কোনো স্টেট নেই, সেজন্য এইটাকে আমরা বলতে পারি ভৌম স্তর। ভৌম স্তর মানে হচ্ছে গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড মানে তোমরা জানো যে সব থেকে কম এনার্জি স্টেটকে গ্রাউন্ড স্টেট বলা হয়। গ্রাউন্ড এনার্জি স্টেট অনেকে বলে, অনেকে গ্রাউন্ড স্টেটও বলে। মানে মিনিমাম এনার্জি, যেটা হচ্ছে মিনিমাম এনার্জি। তাহলে মিনিমাম এনার্জি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনটা একদম ক্লোজ থাকবে, যার এনার্জি হচ্ছে -13.6 ইভি। এবার লাস্ট যখন কক্ষপথে যাবে এখানে, তখন এনার্জি হচ্ছে 0 ইভি। তাহলে এখান থেকে এইদিকে দেখো শক্তি কিন্তু বাড়ছে, কারণ -13.6 থেকে 0 অনেক বড়। এবার এই ইলেকট্রনটাকে যদি আমি 0 ইভি তে শক্তির ইলেকট্রনে পরিণত করতে চাই, তাহলে যে পরিমাণ বিভব লাগবে বা ভোল্টেজ লাগবে, তাকে আমরা কি বলি? ভালো করে ভেবে দেখো তো, একটা হাইড্রোজেন অ্যাটমের কে কক্ষতে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটার এনার্জি কত? হাইড্রোজেন অ্যাটম কে কক্ষ মানে n = 1, ইলেকট্রন আছে, তার এনার্জি হচ্ছে কত? এনার্জি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। এখন এই ইলেকট্রনটাকে n টেন্ডিং টু ইনফিনিটিতে নিয়ে যাওয়া, এটা মানে কি? এই কথাটা যদি কেউ বলে, এটার অন্য অর্থ কি? n টেন্ডিং টু ইনফিনিটিতে নিয়ে যাওয়া মানে কি? যেখানে এনার্জি 0 হয়ে যাওয়া। আর তারপর বলো, ওই অ্যাটমটার তাহলে কি হবে? একদম তাই। তার মানে হচ্ছে ইলেকট্রন সম্পর্ক ত্যাগ করেছে। এটার মানে হচ্ছে ইলেকট্রন অ্যাটমের সাথে সম্পর্ক ত্যাগ করেছে। তার মানে তখন আমার অ্যাটম আয়োনাইজ হবে। এই আয়োনাইজ হওয়া মানে হচ্ছে, বাংলায় এটাকে বলা হয়, এই প্রসেসটাকে আমরা বলতে পারি আয়নীভবন। এই প্রসেসটা হচ্ছে আয়নীভবন হওয়া। তাহলে যদি এই যে n = 1 থেকে n = ইনফিনিটিতে নিয়ে যাওয়ার জন্য যে বিভব লাগবে, বিভব, প্রয়োজনীয় বিভব যেটা, সেই প্রয়োজনীয় বিভবটাকে আমরা বলবো n = 1 এর আয়নন বিভব। এবং n = 1 যে স্তর, সেটাকে কিন্তু আমরা বারবার বলবো, অনেক সময় দেখবে ভৌম স্তর বা ইংরেজিতে গ্রাউন্ড স্টেট থাকে, সেটা কিন্তু ভুল করলে চলবে না। ইট ইজ দ্যাট স্টেট যেখানে ইলেকট্রনের এনার্জি সব থেকে কম, এবং সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেট সব থেকে, n = 1। এবার যদি বলে তোমাকে, তাহলে এই আয়নন বিভবটা কত হবে, ক্যালকুলেশন যদি করতে বলে, তাহলে যদি তোমাদেরকে প্রশ্ন করে যে n = 1 কক্ষপথের ইলেকট্রনের
আয়নন বিভব কত, কত বলবে? অবশ্যই এটা আমরা এইচ অ্যাটমেরই করছি, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রেই করছি। তাহলে অ্যান্সার কি হবে? বেশি না ভেবে তাড়াতাড়ি বলো। মাইনাস কেন হবে? মাইনাস কেন হবে? শুধু প্লাস হবে, প্লাস হবে, প্লাস হবে। এটা নিউক্লিয়াস এর চারদিকে ঘুরছিল, এখানে এনার্জি হচ্ছে E1 সমান হচ্ছে -13.6, ই অ্যাট ইনফিনিটি এটা হচ্ছে 0। তাহলে ডেল্টা ই মানে হচ্ছে ডিফারেন্স, এটা হচ্ছে 0 মাইনাস অফ -13.6 ইভি, তার মানে হচ্ছে 13.6 ইভি। তাহলে প্রয়োজনীয় বিভব কত? তাহলে এই ডেল্টা ইটাকে আমরা লিখতে পারি ই ইন্টু ভি ভোল্টেজ সমান হচ্ছে 13.6 ই ইন্টু ভোল্টেজ। তাহলে এই ভি সমান প্রয়োজনীয় বিভব সমান হচ্ছে 13.6 ভোল্ট। যদি শক্তি বলে প্রয়োজনীয় শক্তি 13.6 ইভি, এটা হচ্ছে প্রয়োজনীয় শক্তি। প্রশ্ন এরকমও করতে পারে, প্রশ্ন এমনও হতে পারে যে হিলিয়াম প্লাস পরমাণুর n ইকুয়াল টু 2, কক্ষপথে না বলে এরকম বললো প্রথম উদ্দীপিত, বাংলা বানান ভুল হলে গাল দিও না, উদ্দীপিত স্তরের আয়নন বিভব কত? করো, ঝপ করে করো। হিলিয়াম প্লাস পরমাণুর প্রথম উদ্দীপিত স্তরের আয়নন বিভব কত? তাহলে এখানে আমার বুঝতে হবে প্রথম উদ্দীপিত স্তর মানে কি, ইংরেজিতে এটাকে কি বলবো? ফার্স্ট এক্সাইটেড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট। তাহলে n ইকুয়াল টু কত হবে গো, কে বলতে পারবে? না, এইটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, প্রথমটা হচ্ছে প্রথম স্টেট, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। n ইকুয়াল টু 2 হবে, এইটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট। প্রথম ইলেকট্রন এক্সাইটেশন পেলে তো এখানে আসবে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট। তাহলে n ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে আবার দেখো এখানে হিলিয়াম দিয়েছে, তাহলে হিলিয়াম প্লাস বলেছে, তাহলে জেড ইকুয়াল টু 2। তাহলে এর গ্রাউন্ড স্টেটের এনার্জি আমাকে জানতে হবে, না সরি, এর এই স্টেটের এনার্জিটা জানতে হবে, ই টু সমান কত সেটা আমাকে জানতে হবে। আর আমরা জানি ই অ্যাট ইনফিনিটি এটা সমান হচ্ছে 0, ডিফারেন্স বার করতে হবে। তাহলে ই টু এর ফর্মুলা কি হবে? মাইনাস ই ফর যে কোনো ইভিতে যদি আমরা বলি এটা সমান হয় -13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে দেখো জেডও 2, এনও 2, তাহলে এটা 2/2 এর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে -13.6 ইভি। এটা হচ্ছে ই টু, 2 নাম্বার কক্ষপথে, কারণ তার সাথে উপরেও 2 স্কোয়ার নিচেও 2 স্কোয়ার কেটে গেল, তাহলে -13.6 ইলেকট্রন ভোল্ট হবে। ই অ্যাট ইনফিনিটি কত? ই অ্যাট ইনফিনিটি হচ্ছে 0, তাহলে আগের কেসের মতো হয়ে গেল। তাহলে এখানে দেখতে পাচ্ছি ডেল্টা ই সমান হচ্ছে 0 মাইনাস অফ -13.6 ইভি, তার মানে হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে আয়নন বিভব যদি বলা হয় তাহলে অ্যান্সার হবে এখানে কিন্তু 13.6 ভোল্ট। তার মানে দেখো আমার পাতি যে স্তরে বলবে আমি সে স্তরে ক্যালকুলেট করব। কেন আমি এই অঙ্কগুলো দিলাম? প্রথম উদ্দীপিত দ্বিতীয় উদ্দীপিত যেন তোমাদের ভুল না হয়। ভৌম স্তর বলে দিল, n ইকুয়াল টু 1 2 দিল না, তখন তোমরা যেন ঘাবড়ে না যাও, তার জন্যই এই দুটো প্রবলেম আমি এখানে দিলাম। আর তার সাথে সাথে আমি
আয়নন বিভবের কনসেপ্ট কিন্তু তোমাদের ঢুকিয়ে দিলাম। কোন একটা ইলেকট্রনকে কোন একটা কক্ষপথ থেকে যখন অসীমে পাঠানো হয়, তখন সেই ইলেকট্রনটি সেই মানে অ্যাটমের সাথে সম্পর্ক ছিন্ন করে। সম্পর্ক ছিন্ন করা মানে ইট উইল নট বি এ পার্ট অফ দ্য অ্যাটম, তার মানে এটা বেরিয়ে গেল। বেরিয়ে গেলে সেখানে একটা নেগেটিভের ঘাটতি ঘটবে, তার মানে পজিটিভ হবে। সেইভাবেই কিন্তু অ্যাটম আয়নাইজ হয়। নেক্সট নেক্সট যেটা হচ্ছে বর্ণালী, যেগুলো আমরা পড়ছিলাম, এই বর্ণালীর বিভিন্ন পার্ট আমরা দেখতে পাচ্ছিলাম। লিম্যান, বামার, পাসেন, ব্যাকেট, ফান, এগুলো তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্কে প্রত্যেকেই যারা হোমওয়ার্কে ডেটা দাওনি, যেমন ধরে নাও আমি বলেছি ডেল্টা ই সমান কতবার করতে দিয়েছি, সবাই লিখেছে। ধরে নাও আমি বলেছি যে লিম্যান লিম্যান শ্রেণীর শ্রেণীর বর্ণালীগুলো, মানে সবচেয়ে বেশি এবং কম শক্তির বা কম তরঙ্গ দৈর্ঘ্যের একটা অঙ্ক দিলাম আর কি, তরঙ্গ দৈর্ঘ্যের মান কত, এটা প্রশ্ন দিলাম। ধর হাউ টু অ্যাপ্রোচ, এগুলো খুব ইজি, প্রচন্ড ইজি। যখন তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বার করতে দেবে, এই প্রশ্নটাই আবার আমি চেঞ্জ করে দিচ্ছি। লিম্যান শ্রেণীর সবচেয়ে বেশি এবং কম শক্তির মান কত, বর্ণালীর শক্তির মান কত। তাহলে তড়িৎচুম্বকীয় তড়িৎচুম্বকীয় ইএম ওয়েভ যেটা বেরোবে, তার শক্তির মান চেয়েছি, এটা ধরে না। আর এখানে চেয়েছি তরঙ্গ দৈর্ঘ্যের মান। তাহলে কি করে করব? খুব সিম্পল। লিম্যান মানে হচ্ছে, যেটা বিজিত তুমি প্রশ্ন করেছিলে, যে কখনো কখনো স্যার দেখছি 1/1² - 1/n² দিয়েছে, কখনো কখনো দেখছি 1/2² - 1/n² দিয়েছে, কখনো কখনো 1/3² - 1/n² দিয়েছে। আর তার আগে RCH লেখা আছে, না হলে তার আগে মাইনাস 13 শুধু 13.6 ইভি লেখা আছে, হ্যাঁ কি না? এখন কি তুমি জানো এটা কেন করেছে? বুঝতে পেরেছো? পারোনি? হ্যালো হ্যালো, বুঝতে পারোনি? তাহলে আমি যেহেতু বুঝতে পারিনি, তার মানে আমি নিশ্চয়ই আগের দিনের ক্লাসে খুব ভালো করে ক্লিয়ার করে বলিনি। আমি জাস্ট একবার তোমাদের বলে দিই। লিম্যান শ্রেণী যেটা লিম্যান শ্রেণী যেটা সেটা হচ্ছে যে, দেখো বর্ণালীতে যে কোনো কক্ষপথ থেকে যে কোনো কক্ষপথে এলে হয়, তো কিছু ভেঙে দিল, শ্রেণীতে তাদেরকে ভেঙে দিল। বলছে যে সেই সমস্ত বর্ণালীগুলোকে আমরা বলবো, সেই সমস্ত বর্ণালীগুলোকে বলবো যারা যারা n ইকুয়াল টু যারা সব n ইকুয়াল টু 1 এ আসবে বা এখান থেকে সৃষ্টি হবে। তাহলে n ইকুয়াল টু 1 এ যদি আসে, কোথা থেকে আসতে পারে? 2 থেকে। আর কোথা থেকে আসতে পারে? 3 থেকে। আর কোথা থেকে আসতে পারে? 4 থেকে। আর কোথা থেকে আসতে পারে? 5 থেকে। সবাই আসবে 1 এ, বা 1 থেকেই সৃষ্টি হবে। এইগুলো হচ্ছে সব বিকিরণ বর্ণালী। এগুলো সব দেখো বিকিরণ বর্ণালী। এগুলো হচ্ছে বিকিরণ বর্ণালী। যদি আমি ডাইরেকশন উল্টো করে দিতাম, তাহলে হতো শোষণ বর্ণালী। এরকম করে যদি আমি এরকম 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 করে দিয়ে বলতাম এখান থেকে শুরু হবে, তাহলে এরকম যেত, এরকম যেত, এরকম যেত, এরকম যেত। এটাও লিম্যান, এটাও লিম্যান শ্রেণী, এটাও লিম্যান শ্রেণী। এইখানে যেটা হচ্ছে, যেহেতু উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে ইলেকট্রন আসছে, তাই ইলেকট্রন তার শক্তি নিম্ন কক্ষপথের শক্তির সাথে মেলানোর জন্য কিছু পরিমাণ শক্তি তাকে ছেড়ে দিতেই হয়। যে জন্য বোর বলেছিলেন যে একটা স্থায়ী কক্ষপথে ঘুরে যার এনার্জি কনস্ট্যান্ট, এবং ইলেকট্রনটাকেও সেই কক্ষপথের এনার্জির সাথে সমান হতেই হবে। তো তার জন্য ও ছাড়ে। আর এখানে কি করবে? এখানে অ্যাবজর্ব করবে, এখানে শোষণ করবে, এখানে শোষণ করবে, তবেই ও উপরে উঠবে। এইটা হচ্ছে শোষণ বর্ণালী। সংজ্ঞা এটাই লিম্যান শ্রেণীর, যে যা ঘটনা ঘটবে তাতে কমন থাকবে n=1। সেই জন্য তুমি ওখানে 1/1² পেয়েছো। বোঝা গেছে?
তাহলে এখানে আমাদের কি পাবো, আমি ডেল্টা ই যদি আমি বার করি তাহলে আমি পাবো 13.6 ইন্টু 1/1² মাইনাস 1/n², এত ইলেকট্রন ভোল্ট। অনেকে RCH দিয়ে লেখে, তারা কি লিখবে, ডেল্টা ই সমান RC ইন্টু এইচ ইন্টু 1/1² মাইনাস 1/n²। এবার 1/1²টা দেখতে কেমন একটা খারাপ লাগছে বলে 1 লেখা হয়, কারণ হচ্ছে 1 ওখানে আসছে, এটা হচ্ছে লিম্যান শ্রেণী। তাহলে লিম্যান শ্রেণী মানে কি, n ইকুয়াল টু 1 আসবে যে কোনো কক্ষপথ থেকে, বা n ইকুয়াল টু 1 থেকে শুরু করে যে কোনো কক্ষপথে উঠলে যে বিকিরণ বা শোষণ বর্ণালী আমরা পাই তাকে লিম্যান শ্রেণী বলা হয়। এর পরের যে শ্রেণীটা সেটা বলে দিলে বাদবাকি গুলো তোমরা বুঝতে পারবে। আর একটা হচ্ছে বামার শ্রেণী। এখানে ফান্ডা হচ্ছে যে ফ্রম n greater than 2 to n equal to 2, বা from n equal to 2 to n greater than 2। এবার n greater than 2 এর একটা মান বলো তো দেখি প্রিয়ন্তন, n greater than 2 এর কি মান হতে পারে? একদম তাই, এটা কে বলেছে? এটা বোর বলেছে, কোয়ান্টাইজড কোয়ান্টাম থিওরি। 2.1 কিন্তু বোর বলেনি। তাহলে এটা মানেই হচ্ছে যে n greater than 2 যেটা আমি বলছি সেখানেই ঢুকে আছে n equal to 3, n equal to 4 বা n equal to 5 ডট 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 ডট, সেখান থেকে n equal to 2 তে আসবে। অথবা অথবা এখানে যে বাটা লিখেছি, n equal to 2 থেকে n greater than 2 মানে হচ্ছে n equal to 3, 4, 5 ডট 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 ডট। এবার আমাকে বলো যে এই ওপরেরটা আর নিচেরটার মধ্যে, বিজিত বলো তো দেখি আমাকে, কোনটা শোষণ বর্ণালী? ভেরি গুড, কারণ হচ্ছে কম থেকে বেশি শক্তিতে যাচ্ছে, এইটা হচ্ছে শোষণ, এটা হচ্ছে বিকিরণ। এই শ্রেণীর জন্য যে ফর্মুলাটা দাঁড়ায়, ক্যালকুলেশন আগের দিন করেছি দেখে নিও, সেটা হচ্ছে ডেল্টা ই সমান 13.6 ইন্টু 1/2² মাইনাস 1/n²। কারণ এই n এর ভ্যালুটা কি এখন, n ইকুয়াল টু গ্রেটার দেন 2। এখানে আবার 1 বসিয়ে দিও না, কারণ বামার শ্রেণীতে কেউ বলেনি যে নিচে যাবে। 2 থেকে 1 এ গেলে তো সে লিমিয়ান শ্রেণীতে চলে গেল। বোঝা যাচ্ছে কি বলছি? 2 থেকে যদি আবার ব্যাক করে যায় পিছন দিকে তাহলে তো ও লিম্যান শ্রেণীতে চলে গেল। তাহলে বামার শ্রেণী বলতে গেলে n equal to 2 থেকে যাতে ম্যাচ না করে যায়, একই আগে যা বলেছি সেগুলো যেন আবার রিপিট না হয়। ডেল্টা ই সমান আবার অনেকে ফর্মুলা লিখে RCH ইন্টু 1/2² মাইনাস 1/n²। এবার আমি জিজ্ঞেস করব, তোমাদের মেয়েদের মধ্যে থেকে কেউ যদি একটু আমাকে আলোকপাত করো, আমি খুব আনন্দ পাবো। এই যে ডেল্টা ই এর দুটো ফর্মুলা আমি বারবার লিখেছিলাম কেন? কি এমন আমার মানে আমাকে খুব এনার্জি বেশি লিখতে ভাল লাগে বা কালারফুল করতে ভাল লাগে তার জন্য, নাকি দেয়ার ইজ সাম, মানে আমাদের কিছু সুবিধা হতে পারে যার জন্য আমরা করেছি? কেউ বলতে পারবে কোন ফর্মুলাটা আমি কখন ব্যবহার করব? কেউ যদি বলতে পারে। যা খুশি বল, যেটা মনে হচ্ছে সেটা বল। এই ডেল্টা ই এর দুটো ফর্মুলা কেন আমরা লিখলাম? যে কোনো একটা লিখলেই তো আমরা অন্যগুলো করতে পারতাম। দুটো কি আলাদা? অ্যান্সার হচ্ছে না, দুটো একই, কিন্তু দুটো রেডিমেড আকারে ডেল্টা ইটাকে আমি সাজিয়েছি কেন? তাহলে নিশ্চয়ই তার একটা ব্যবহারিকতা আছে। ব্যবহারিকতাটা কি বল? কি প্রশ্ন করলে কোন ফর্মুলাটা আমি ব্যবহার করব? এই ধরনের অস্ত্রগুলো যদি তুমি না জানো তাহলে তুমি আলটিমেটলি তুমি ঠিক টাইমে ঠিক অস্ত্র বার করতে পারবে না। সৃজা বল, একটা ইলেকট্রন ভোল্ট একটা জুল, ঠিক কোনটা 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 তাড়াতাড়ি হবে? এই দুটোর মধ্যে কোনটা তাড়াতাড়ি হবে? প্রথমেরটা কি বার করতে তাড়াতাড়ি হবে? তাহলে তুমি বলছো যেটা বার করতে তাড়াতাড়ি হবে সেটার জন্য ওটা ব্যবহার করব। কি বার করতে? যদি তোমাকে বলে যে বামার শ্রেণীর দুটি স্তরের মধ্যে যে বর্ণালী পাওয়া যায়
তার মধ্যে সবচেয়ে কম শক্তিশালী বর্ণালী কোনটা এবং তার শক্তি কত। যদি তোমাকে ইএম ওয়েভের এই যে বর্ণালী যেটা বেরোচ্ছে, ইএম ওয়েভ যেটা বেরোচ্ছে, তার শক্তি যদি বলতে বলে, শক্তি নির্ণয়ে এটা ব্যবহার করব। কারণ শক্তিটা নর্মালি ইলেকট্রন ভোল্ট অর্ডারেই সবাই বলে। তো ডাইরেক্ট আমি এন ইকুয়াল টু একটা কিছু বসাবো, পট করে পেয়ে যাবো। তার মানে কি তুমি এখান থেকে পাবে না? হ্যাঁ পাবো। তোমার যদি খুব ভালো লাগে করো পরীক্ষার সময়, আর এর মান বসাবে 1.097, আবার সি এর মান বসাবে, তারপরে এইচ এর মান লিখতে গিয়ে 34টা প্লাস 34 করে দেবে। এসব করার দরকার নেই। তো এই ফর্মুলাটা ডাইরেক্ট আমরা পাবো। এখান থেকেও আসবে অ্যাকিউরেট করলে, কিন্তু এই ফর্মুলাটা আমরা ডাইরেক্ট কোথায় ব্যবহার করব কে বলতে পারে? এই ডেল্টা ই আর সিএইচ দিয়ে ফর্মুলাটা কেন করিয়েছিলাম, কি নির্ণয় করিয়েছিলাম আগের দিন ক্লাসে বলেছিলাম। হ্যাঁ, কি নির্ণয়ে? তরঙ্গ সংখ্যা, তাই তো? তরঙ্গ সংখ্যা, ওয়েভ নাম্বার। আচ্ছা ওয়েভ নাম্বার বললি, আচ্ছা ওয়েভ নাম্বার নির্ণয়ে, ভেরি গুড। এই সংখ্যাটা বা ফ্রিকোয়েন্সি যদি বার করতে দেয় তার ক্ষেত্রে, কারণ এখানে ডেল্টা ইকুয়াল টু দেখো এইচ নিউ যদি লিখে দিই, একটা এইচ পটাপট কেটে যাবে। আবার এইটা সমান যদি আবার লিখতে পারি এইচ সি বাই ল্যামডা লিখে দিই, তাহলে এইচ সি দুটোই কেটে যাবে। তাহলে 1/λ সমান আর ইন্টু 1/2² ইন্টু 1/n² হয়ে যাবে। তো কি মজার। তাহলে এখানে আমরা যদি সেকেন্ড ইকুয়েশনটা দেখি, এইচ নিউ সমান 13 আর সি এইচ, বামার শ্রেণীর ক্ষেত্রেই বলছি, 1/2² মাইনাস 1/n²। এটা যদি বলি তাহলে দেখো এটা এইচ এইচ কেটে যাচ্ছে, তাহলে আমার কাছে নিউ সমান হচ্ছে আর সি ইন্টু 1/2² মাইনাস 1/n² হচ্ছে। আবার এই ইকুয়েশনটাকে যদি আমরা এরকম করে লিখি, এইচ সি বাই ল্যামডা, কারণ নিউ সমান সি বাই ল্যামডা, আমরা জানি সি সমান নিউ ল্যামডা, তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো আর সি এইচ ইন্টু 1/2² মাইনাস 1/n², সব এসআই পদ্ধতিতে কোনো। তাহলে এইচ সি কেটে গেল, তাহলে ওয়েভ নাম্বার 1/λ যেটাকে আমরা নিউ বার বলি, এটা সমান হচ্ছে ডাইরেক্ট আর ইন্টু 1/2² মাইনাস 1/n²। সো দিস টু ফর্মুলা হ্যাজ দেয়ার ওন অ্যাপ্লিকেশন while ক্যালকুলেটিং দ্য প্রবলেম ইন এ কুইকার পাথ। যখন তাড়াতাড়ি ক্যালকুলেট করতে যাব এবং নিখুঁত ক্যালকুলেট করতে যাব, তখন কিন্তু আমাদের এই ছোট ছোট ট্রিক গুলো মনে রাখলে পরবর্তীকালে হেল্প হবে। তা বিজিৎ, নাও ইউ গট ইট, কি কেন এখানে 1/2², 1/3², 1/4² করেছে? বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে, বলো। ওখানে জেড ফেড কেন লিখলাম না, তাই তো? জেড স্কোয়ার গুলো কেন লিখলাম না, কেন? একটু আগে আমি বললাম, দেখো ভালো করে, প্রত্যেকটা কথার কিন্তু গুরুত্ব আছে। এটা আমাকে আরেকজন কে জিজ্ঞেস করেছিল, সম্ভবত প্রিয়ন্তন, তাই তো, যে স্যার জেড হাওয়া হয়ে গেল কি করে। তার কারণ আমি দেখো, যখন আমি বর্ণালীর কথা আলোচনা করেছি তখন আমরা ধরে নিয়েছি ওটা হাইড্রোজেন বর্ণালী, হাইড্রোজেনের বর্ণালী। তা হাইড্রোজেনের বর্ণালী বলে জেড ইকুয়াল টু 1, তার স্কোয়ার কিউব যা করবে 1 হয়ে যাবে। যদি তোমাকে জোর করে তোমাকে কেউ প্রশ্ন করে যে লিথিয়ামের কি হবে, তার জন্য লিম্যান বামার বলেনি, হাইড্রোজেনের জন্য লিম্যান বামার এগুলো বলা হয়েছে। লিথিয়ামের যদি বলে এখান থেকে ওখানে গেলে কত পাবে বলো, তখন জেড স্কোয়ার বসাতে হবে। হিলিয়াম প্লাসের যদি বলে বসাতে হবে তখন। বোঝা গেল? হাইড্রোজেনের জন্য বলে আমি জেড স্কোয়ারটা বসাইনি। এনিওয়ে, এবার তোমাদের এই প্রশ্নটা যখন করেছিলাম, যে ধরে নাও বামার শ্রেণীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন ল্যামডা সমান কত, তাহলে তোমার ডাইরেক্ট ওয়েভ নাম্বার থেকে করতে পারো। আমরা জানি 1/λ সমান আর ইন্টু 1/2² মাইনাস 1/n²। কার ক্ষেত্রে? বামার শ্রেণীর জন্য। কেন? বামার শ্রেণী মানে হচ্ছে সেকেন্ড শ্রেণী, তার মানে প্রথমটা হবে 1/2²। তারপরে এই যে এনটা লিখেছি, সেই এনটা যেখানে যেখানে আমরা লিখবো, যেখানে n গ্রেটার দেন 2, মানে 3 থেকে শুরু হবে। তাহলে এবার দেখো, তাহলে এবার সর্বোচ্চ ল্যামডা কখন হবে সেটা আমাকে বুঝতে হবে, ফিল করতে হবে। ফিল করো যে সর্বোচ্চ ল্যামডা মানে কি।
কখন? সর্বনিম্ন ল্যামডা কখন? ছবি এঁকে আমি দেখাই। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে কে কে কক্ষ, বামার হয়েছে মানে সব এল কক্ষ থেকে হবে, এটা ধরে নাও এম কক্ষ, এটা ধরে নাও এন কক্ষ, এটা ডট 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 চলছে। তাহলে আইএল কক্ষতে হবে। এবার এরকম হতে পারে, আমি শুধু বিকিরণ বর্ণালী বলছি, এই হতে পারে, তারপরেরটা থেকে আসতে পারে আবার এই ইনফাইনাইট থেকে ধরে হলো। কোনটা সর্বোচ্চ দেবে, কোনটা সর্বনিম্ন দেবে? ল্যামডা। একদম ঠিক, একদম ঠিক। এম থেকে এলে যদি আসে এখানে সবচেয়ে কম ডেল্টা ই, সবচেয়ে কম ডেল্টা ই কেন? তার কারণ ডিফারেন্স দেখো না, এটা হচ্ছে -13.6/4, যা হয় 3.4, -3.4 ইভি। আর এটা হচ্ছে তার কাছাকাছি কোনো একটা ডিফারেন্স, সব থেকে কম, এটা আরেকটু দূরে গেল, আরেকটু দূরে গেল, ডিফারেন্সটা খুব কম। তার জন্য ডিফারেন্স কম মানে হচ্ছে এনার্জি, বিকিরিত তরঙ্গের শক্তি সবচেয়ে কম, তার মানে সর্বোচ্চ এটা সবচেয়ে কম, তার মানে নিউ কম, তার মানে ল্যামডা বেশি। আর এখান থেকে একদম অসীম থেকে যেটা নেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু ডেল্টা ই ম্যাক্স, ম্যাক্সিমাম ডেল্টা ই, কারণ সবচেয়ে বেশি সেপারেশন, তার মানে হচ্ছে নিউ হবে ম্যাক্স, তার মানে হচ্ছে ল্যামডা হবে মিনিমাম। তাই আমাদেরকে আগে প্রথমে ফিল করতে হবে, এন্ড শুধু ফিল করে চুপ করে বসে থাকলে হবে না, আইডেন্টিফাইও করতে হবে ফিল করার পর, যে ওয়েন, কখন ল্যামডা সর্বোচ্চ, কখন ল্যামডা সর্বনিম্ন। সর্বনিম্ন ল্যামডা মিন্স ডেল্টা ই ম্যাক্স, তার মানে সেখানে লিম্যান আবার বামার বলে দিয়েছি মানে n ইকুয়াল টু 2 আমাকে ধরতেই হবে। তাহলে অন্যটা আমার একটা টু টু তো একটা ধরাই আছে এই দিকটা, সেখানে শুরু হবে। আর অন্যান্য এন গুলো আমার অনেক বেশি হতে পারে। তাহলে n1 যদি 2 হয়, তাহলে n2 টা ইনফিনিটি যদি হয়, তবেই এনার্জি ম্যাক্সিমাম হবে। তার মানে এখানে ফর্মুলায়, এই যে ফর্মুলাটা আমরা লিখেছি, তার ক্ষেত্রে n হবে ইনফিনিটি। আর এর ক্ষেত্রে কি হবে গো? n কত হবে এর ক্ষেত্রে? 3 হবে। 3 হবে, কারণ সর্বোচ্চ ল্যামডা তখন যখন সর্বনিম্ন শক্তি, সর্বনিম্ন শক্তি তখনই যখন কাছাকাছি স্তর থেকে এসে পড়বে, যখন শক্তির তফাৎ কম হবে। তো তখন তোমরা এগুলো বসিয়ে বার করবে, না বার করলে কোনোদিন কিছু বুঝতে পারবে না। এগুলো বের করার অনেক টেকনিক আছে, অনেকে এরকম বার করে, এরকম ভাবে বার করে, যেমন ধরে নাও 1/λ সমান r ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/ইনফিনিটি স্কোয়ার, তার মানে হচ্ছে 1/λ সমান r/4, তাহলে ল্যামডা সমান হচ্ছে 4/r, তাহলে 4/1.097 ইন্টু 10⁻⁻7, নিচে উপরে 7 ছিল, এত হয়ে গেল। তাহলে এটা কাটলে মোটামুটি 3.9 কিছু একটা বেরোবে, 3.99 ইন্টু কিছু একটা 9 বেরোলো, বা 995 কিছু একটা বেরোলো, 3.9 ইন্টু 10⁻⁻7 চলবে না। 10⁻⁻10 যদি করতে চাই তাহলে আরো 3টে শূন্য দিতে হবে, তাহলে 3900 কিছু একটা এরকম বেরোবে। তাহলে 39, 4, 4ই ধরছি, ধর এটা 4ই ধরছি, 4,000 এত অ্যাংস্ট্রম, 4000 অ্যাংস্ট্রম। ঠিক লিখলাম না কি লিখলাম? 4000 অ্যাংস্ট্রম হবে। ঠিক সর্বনিম্নটা কি হবে? এটা হচ্ছে ল্যামডা মিন, এটা হচ্ছে মিনিমাম। ম্যাক্সিমাম কত হবে? ম্যাক্সিমাম 1/λ সমান হচ্ছে আর ইন্টু, পাশে থেকে চলে আসবে 1/2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার, তাহলে আর ইন্টু 1/4 মাইনাস 1/9, তার মানে হচ্ছে আর ইন্টু 5/36, তাহলে ল্যামডা সমান হচ্ছে 36/5 ইন্টু আর। তাহলে নিচে আর, সরি নিচে আর, 36/5 মানে হচ্ছে 5 × 7 = 35, 5 × 7 = 35, আর 1.2, তাহলে 7200 অ্যাংস্ট্রম, এরকম কিছু একটা আসবে। রাফলি বলছি আমি, তোমরা ক্যালকুলেট করবে। তাহলে দেখো এই যে রেঞ্জটা, কেন বামার শ্রেণীর ক্যালকুলেট করলাম, এই যে রেঞ্জটা দেখে কি মনে একটু
আনন্দ আনন্দ হচ্ছে, হ্যাঁ কি না? একদম তাই। তাহলে বামারের দেখো মিনিমাম থেকে ম্যাক্সিমামটা পুরো আমাদের দৃশ্যমান অঞ্চলের মধ্যে পড়ে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে যে দেখাও বামার শ্রেণীর আলো দৃশ্যমান অঞ্চলে পড়ে। তাহলে এইটা দেখতে পাচ্ছি আমরা দৃশ্যমান রেঞ্জে। তোমাদের হোমওয়ার্ক, আজকের ফার্স্ট হোমওয়ার্ক অনেকক্ষণ পরে, সেটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, 2 মার্কস কোশ্চেন। দেখাও হাইড্রোজেন অ্যাটমের বর্ণালী সমূহের বামার শ্রেণীর বিকিরণ দৃশ্যমান অঞ্চলে পড়ে। এবং এখান থেকে সব অঙ্কগুলো তোমরা করবে। এখান থেকে অনেক অঙ্ক আছে, টুকটাক 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 কিন্তু করতে থাকবে। ওকে, নেক্সট নেক্সট আমরা যেহেতু আমরা অঙ্ক বা রাত্রিবেলা আমরা অঙ্ক করব, তার জন্য এখান থেকে অঙ্ক আমি আর সেভাবে তোমাদের আপাতত দেখছি না। তোমরা সব দেখো অঙ্কগুলো কেমন পারো না পারো, খুব ইম্পর্টেন্ট। এবং এখান থেকে শর্ট কোশ্চেন টস কোশ্চেন যা আছে সব দেখো। আমরা এরপর যেটা করব সেটা হচ্ছে এক্স রশ্মিটা পড়ে নিই ঝপ করে। খুব ছোট্ট একটা রশ্মি, বিজ্ঞানী রনজেন এটাকে আবিষ্কার করেন। তার পরীক্ষাগারে অনেক ফটোগ্রাফিক প্লেট তিনি রাখতেন। আগেকার যুগে রশ্মিকে ধরার জন্য ফটোগ্রাফিক যে প্লেট গুলো সেগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, এখনো ইম্পর্টেন্ট। অনেক কিছু দেখা যায় ফটোগ্রাফিক প্লেটে, অনেক কিছু এক্সপেরিমেন্ট করা যায়। তো তিনি যেটা করছিলেন সেটা হচ্ছে ইলেকট্রনকে ত্বরান্বিত করছিলেন। ইলেকট্রনের সামনে কিছু ভোল্টেজ রেখে ইলেকট্রনকে তিনি টানছিলেন। এই ইলেকট্রন টানার সময় বারবার বিভিন্ন এক্সপেরিমেন্ট করে, আর নতুন ফটোগ্রাফিক প্লেট যেগুলো নিয়ে আসছে তাতে দেখছে বিভিন্ন স্ক্র্যাচ, দাগ। আবার ফটোগ্রাফিক প্লেট চেঞ্জ করলেন, আবার দাগ। উনি তো চাপ খেয়ে গেলেন। এবার উনি চাপ খেলেই জানো যে এই ধরনের লোক যারা খুব ডাইনামিক এবং চিন্তাশীল, তারা ভাবতে থাকেন যে কিভাবে জিনিসপত্র আহ মানে হয় বা হতে পারে। তিনি তো এটাকে কনসেন্ট্রেট করলেন খুব, যে হোয়াই অ্যান্ড হাউ। একটা ঘটনাকে তিনি উপেক্ষা করলেন না, তিনি কনসেন্ট্রেট করলেন। কনসেন্ট্রেট করার পর বিভিন্ন এটা ওটা করার পর তিনি সিদ্ধান্তে এলেন নিশ্চয় একটা অদৃশ্য রশ্মি ফটোগ্রাফিক প্লেটের উপর পড়ছে বলেই আমি স্ক্র্যাচ পাচ্ছি। তিনি তখন ধরে নিলেন যে মনে করি এই এক্স রশ্মিটার নাম হচ্ছে এক্স। সো এইটা কিন্তু ইনিশিয়ালি এটা কিন্তু সেই ম্যাথামেটিক্স এর মতো ধরে নেওয়া একটা হচ্ছে এক্স রশ্মি। ওকে, এবার এই এক্স রশ্মি সম্বন্ধে অনেক হিস্ট্রি আছে। আমরা হিস্ট্রিতে গেলে আমাদের সামনের যে ভবিষ্যৎ আছে 4 মাস পর পরীক্ষার, সেটা খুব খারাপ হয়ে যেতে পারে। তার জন্য আমরা ওখানে নিজেদেরকে বারবার টেনে আনবো। ওকে, এখানে তোমাদের সিলেবাসে যেটুকু আছে সেটুকু হচ্ছে এক্স রশ্মির উৎপাদন কি করে তৈরি করে। কুলিজ কুলিজ বলে একটা বিজ্ঞানী, তিনি একটা নল তৈরি করেছিলেন। সেই কুলিজ নলে এক্স রে উৎপাদন কি করে হয় সেটা প্রথম দেখবো, 1 নাম্বার টপিক। 2 নাম্বার টপিক হচ্ছে এই যে এক্স রে তৈরি হয়, সেই এক্স রে শক্তি কেমন হতে পারে, কেমন হয়, এবং কত শক্তির, কত কত আহ, তীব্রতার, কত তীব্রতার কোন শক্তি তৈরি হয়, এটা সম্বন্ধে আমরা জানবো। তারপর আমরা যেটা প্রকাণ্ড একটা বিভৎস এক্সপেরিমেন্ট যেটা আমরা পেয়েছি এক্স রশ্মি দিয়ে, সেই জিনিসটা আমরা পড়বো। সেটা হচ্ছে মোজলের পরীক্ষা। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা। এই পরীক্ষাটাই কেবলমাত্র তোমার মেন্ডেলিফের যে পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিলের যে ফর্মুলা,
পিরিয়ডিক টেবিলের যে আমাদের আহ কি বলে ওটাকে সূত্র, সেই সূত্রে যেখানে প্রথমে আমরা লেখা ছিল পারমাণবিক গুরুত্ব, মেন্ডেলিভ বলেছিলেন। কিন্তু কিছু কিছু জায়গায় মেন্ডেলিভ যেহেতু তাদের প্রপার্টি গুলোকে মেলানোটাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি সঠিকভাবেই সঠিক কাজ করেছিলেন, কিন্তু কারণ খুঁজে পাচ্ছিলেন না। তো পরে সেটা দেখা গেছে এই মোজলে পরীক্ষার দরুন যে পারমাণবিক গুরুত্ব অতটা ইম্পর্টেন্ট নয়, যতটা ইম্পর্টেন্ট হচ্ছে পারমাণবিক সংখ্যা। সো দিস ইজ দ্য বেসিক, মোর বেসিক দেন পারমাণবিক গুরুত্ব। পারমাণবিক গুরুত্ব বলতে কি বোঝায়? অ্যাটমিক ওয়েট, সেখানে নিউট্রন এবং প্রোটনের দুজনের ভর যোগ করা থাকবে। আর পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে শুধুমাত্র নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা, যেটা পরিবর্তন হলে সেই পদার্থটা অন্য পদার্থে পরিবর্তিত হয়। একটা ইলেকট্রন বেরিয়ে গেলেও ক্যালসিয়াম ক্যালসিয়ামই থাকে, কিন্তু ক্যালসিয়াম থেকে একটা প্রোটন বেরিয়ে গেলে সেই ক্যালসিয়াম কিন্তু হয়ে যায়, কি হয়ে যায়? 19 কে পটাশিয়াম, এই সরি, হ্যাঁ পটাশিয়াম হয়ে যায়। তার মানে বুঝতেই পারছো যে নিউক্লিয়াসের নিউক্লিয়াসের ইনট্যাক্ট থাকাটা, একটা পরমাণু সংখ্যা চেঞ্জ হয়ে যাওয়া তার কতটা ইম্পর্টেন্ট। সো এই পরীক্ষাটা বিজ্ঞানী মোজলে করেছিল। তো আমি খুব গ্রসলি বলবো সেগুলো খুব, আর এখানে একটা ইকুয়েশন আছে, এই শক্তি কেমন হয় এখানে কিছু ফর্মুলা আছে, একটা দুটো ফর্মুলা আছে, এই ফর্মুলাটা মনে রাখলে আমাদের গল্প শেষ। চলো আমরা এগুলো বোঝার চেষ্টা করি। এগুলো ভালো করে বই থেকে দেখে নেবে, একবার ঝরঝর ঝরঝর করে পড়ে নেবে। এক্স রশ্মি উৎপাদন কি করে, ফান্ডাটাকে, ফান্ডা হচ্ছে জাস্ট জাস্ট অপোজিট টু ফটো ইলেকট্রিক ইফেক্ট। আমরা যে আলোক তড়িৎ ক্রিয়া পড়েছি তার একদম উল্টো ইফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়ার অপোজিট। আলোক তড়িৎ ক্রিয়া আমরা কি করেছিলাম, একটা ধাতু ছিল, তার উপরে আমরা রশ্মি ফেলেছিলাম এবং সেখান থেকে আমরা ইলেকট্রনটাকে বার করেছিলাম, এটা ছিল আলোক তড়িৎ ক্রিয়া। আর এক্স রে তৈরির ক্ষেত্রে কি করা হয়, এক্স রে ঠিক উল্টোটা। এইটা হচ্ছে ধাতু, এখানে যেমন ধাতু ছিল এখানেও ধাতু, এখানে ইলেকট্রন ফেলা হয় এবং ইলেকট্রন ফেলে সেখান থেকে আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসেবে এক্স রে পাই। সেই জন্য কখনো কখনো 2 নাম্বার প্রশ্নে তোমাদের পড়তেই পারে, হোমওয়ার্ক নাম্বার 2, যে আলোক তড়িৎ ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়া এবং এক্স রশ্মি উৎপাদন, উৎপাদনের পদ্ধতি পরস্পর বিপরীত ধর্মী পদ্ধতি, পরস্পর বিপরীত ধর্মী ব্যাখ্যা করে। এইটা হচ্ছে এক্স রশ্মি উৎপাদন। এবার প্রশ্ন হচ্ছে যে ঠান্ডাটা কি, নীতিটা কি, সেটা বলার আগেই আমরা এত কিছু বলে দিলাম। নীতিটা হচ্ছে একটা গড়ান স্টেটমেন্ট, যেটা করে বের করা হয়েছিল, সেটা হচ্ছে যে তীব্র বা উচ্চ উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন কণার স্রোতকে একটি ধাতুর উপর ফেললে ইলেকট্রনের গতিশক্তির ইলেকট্রনের গতিশক্তির আংশিক বা সম্পূর্ণ অংশ একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গে পরিণত হয়। এই জিনিসটাকে বলা হয়
এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি হলো, এটা হচ্ছে এক্স রে। তার মানে আমাদের হাড় গোড় হেন তেন এগুলো ভেঙে গেলে যখন এক্স রে করা হয়, তখন আমাদেরকে একটা ডেফিনিট ড্রেস পরিয়ে, যদি বিভিন্ন জায়গার এক্স রের জন্য বিভিন্ন ডিজাইনে আমাদেরকে ওখানে বসা, শোয়া, কাত করে দাঁড়ানো এরকম করিয়ে বলবে একদম ইনট্যাক্ট থাকো। তুমি ভাববে হয়তো অনেকক্ষণ ধরে এক্স রে হবে, এক্স রে হবে, খট করে একটা আওয়াজ করে বন্ধ করে দাও, বলে হয়ে গেল, যাও বাড়ি চলে যাও। তার কারণ হচ্ছে ওরা ঠিক ওইটুকু টাইমের জন্যই ওই ইলেকট্রন কণাটাকে গতিশীল করে, গতিশীল করে ধাক্কা মারে, আর সঙ্গে সঙ্গে এক্স রে তৈরি হয়ে যায়, তোমার বডির উপর পড়ে যায়, গল্প শেষ। এটা তৈরি করা কি করে? যেটা করে সেটা হচ্ছে কুলিজ নল দিয়ে, বিজ্ঞানী কুলিজ একটা নল তৈরি করলেন, কুলিজ নল। কুলিজ নলটা দেখতে কিরকম, ছবি আমি ভালো আঁকি না, তোমরা জানো। তো মোটামুটি একটা ছবি দেখতে এরকম হচ্ছে, কুলিজ নলটা দেখতে এরকম। ওকে, এবার এখানে ধরে নাও ধাতু, ধাতুটা আছে, আর এদিকে আছে ধরে নাও ফিলামেন্ট। তাহলে এইটা হচ্ছে ফিলামেন্ট, যেখান থেকে ইলেকট্রন স্রোত বেরোবে, আর এইটা হচ্ছে ধাতু, যেখানে গিয়ে ইলেকট্রন ধাক্কা মারবে। এবং তারপরে এখানে ইলেকট্রনের স্রোত গিয়ে যখন এখানে ধাক্কা মারবে, তখন এখান থেকে ইএম ওয়েভ বেরোবে, যে ইএম ওয়েভটাকে আমরা নাম দেবো এক্স রে। এবং এইটা কিন্তু কুলিজ নলটা কিন্তু অবশ্যই বায়ু শূন্য থাকতে হবে, তা না হলে ইলেকট্রন গুলো বেশিরভাগই তাদের শক্তি হারাবে। এবং এটা যে নেগেটিভ, এই নেগেটিভটা টাচ হবে পজিটিভের সাথে, এবং এখানে একটা হিউজ ভোল্টেজ দেবে, হিউজ ভোল্টেজ, হিউজ ভোল্টেজ। যত বেশি ভোল্টেজ তত বেশি এনার্জির ইলেকট্রন, তত বেশি এনার্জি এক্স রে। তাই তোমার কোন জায়গাকার এক্স রে করবে তার উপর কিন্তু তোমার শক্তিটা। এবার যদি ধরে নাও আমাদের এক্স রে না করে কোনো বাড়ির এক্স রে করে, তখন আরো বেশি ভোল্টেজ লাগবে। তো এই ধরনের বিভিন্ন প্রসেস রয়েছে। তো এখানে যেটা হয় সেটা কি হয়, অ্যাকচুয়ালি ফ্যাক্টটা কি হয়, যার জন্য ইলেকট্রন গুলো শক্তি হারায়, এবং শক্তি হারিয়ে তাদের গতিশক্তিটা তড়িৎচুম্বকীয় তরঙ্গে পরিণত হয়। তার ভিতরের ডিটেলসটা আমি জাস্ট একবার হালকা করে বলবো, এটা পড়ে নিও। তাহলে কেমন ভাবে তৈরি হয়, কেমন ভাবে এক্স রশ্মি তৈরি হয়? তার দুটো প্রসেস আছে। নাম্বার ওয়ান প্রসেস হচ্ছে, এই ধরে নাও এই যে নিউক্লিয়াস গুলো আছে, এগুলো ধাতুর নিউক্লিয়াস বলছি, ধাতুর উপর পড়ছে মানে তো ধাতুরও তো নিউক্লিয়াস আছে। এবার যেই ইলেকট্রন গুলো এখানে ইলেকট্রনটা যাচ্ছে, তখন এইদিকে ঘুরিয়ে দিচ্ছে, তখন এই ইলেকট্রন গুলো কিন্তু একটা কেন্দ্রাতিক বল পাচ্ছে এই প্রসেসে। ঘুরছে মানেই কেন্দ্রাতিক বল, তার মানেই হচ্ছে ত্বরণ। আর আমরা জানি আহিত কণা যদি ত্বরান্বিত হয়, তার মানেই তড়িৎচুম্বকীয় বিকিরণ। এবার কেউ যদি এখান থেকে গিয়ে ঝপাত করে এরকম বেগে যায়, ঝপ করে বেগে যায়, তার বেশি বেশি বেরোবে শক্তি, এর কম শক্তির বেরোবে। এই ধরনের এক ধরনের এক্স রে বেরোয়, যেটার যেটার এনার্জি গুলো একদম ইলেকট্রনের গতিশক্তির সমান শক্তি থেকে আরম্ভ করে শূন্য শক্তি পর্যন্ত বিস্তৃত। কি বোঝাতে পারলাম আমি? বোঝানো গেল যে ধাতুর উপর যখন ইলেকট্রন আছড়ে পড়ছে, তখন ধাতুর নিউক্লিয়াসে হয় ওরা ডাইরেক্ট নিউক্লিয়াসের দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে তারা তাদের পথ পরিবর্তন করছে। পথ পরিবর্তন করা মানেই সেখানে একটা কেন্দ্র বরাবর ত্বরণ ক্রিয়াশীল হওয়া। আর আমরা জানি আহিত কণা যখন ত্বরান্বিত হয় তখন তড়িৎচুম্বকীয় বিকিরণ করে, and this বিকিরণ is nothing but X-ray। তাহলে এই যে বিকিরণটা হয়, এই বিকিরণটাই হচ্ছে এক্স রে। এবং এর প্রপার্টিটা কি, এর ক্ষেত্রে বৈশিষ্ট্য কি, এর ক্ষেত্রে হবে নীরব ছিন্ন, নীরব ছিন্ন বর্ণালী পাবো। মানে আমি কোনো একদম কাটা 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 কম্পাঙ্কের বর্ণালী পাবো না। কোন ইলেকট্রন সব শক্তি হারালো, কোন ইলেকট্রন একটুও শক্তি হারালো না, কোন ইলেকট্রন একটু এনার্জি হারালো, কেউ বেশি হারালো।
এরকম করে তুমি সমস্ত কম্পাঙ্কের সমস্ত শক্তির এক্স রে পেয়ে যাবে। তাহলে এক্ষেত্রে যদি ইলেকট্রনের শক্তি, ধরে নাও ইলেকট্রনের শক্তি হচ্ছে কে, ইলেকট্রনের যে শক্তি সেটা ধরে নিলাম কাইনেটিক এনার্জি। যদি ধরি তাহলে এক্ষেত্রে আমরা বিকিরিত বা তৈরি হওয়া এক্স রশ্মি যেটা হচ্ছে, সেই এক্স রশ্মির শক্তি যদি আমরা বলি, তাহলে সেটা আমরা পাবো শূন্য থেকে শুরু করে, শূন্য থেকে কে অবধি। একদম কন্টিনিউয়াস, কাউকে প্রেফারেন্স দেবে না। হ্যাঁ, তার মানে কি সবাই একদম শূন্য যতগুলো তৈরি হবে ততগুলো কি কে তৈরি হবে? অ্যান্সার হচ্ছে না। তার একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন গুলো, এই যে পুরো বর্ণালীটা আমরা পাচ্ছি এটাকে বলা হচ্ছে নীরব ছিন্ন বর্ণালী। এটা দেখতে কিরকম? এটাকে বলছে নীরব ছিন্ন বর্ণালী। তাহলে এক ধরনের হচ্ছে নীরব ছিন্ন বর্ণালী, যেটাকে ইংরেজিতে বলা হয় কন্টিনিউয়াস স্পেকট্রাম। কেমন দেখতে? স্পেকট্রাম মানে যখন আমরা দেখব, গ্রাফ করব, তখন একদিকে থাকে তীব্রতা আর একদিকে হয় থাকে কম্পাঙ্ক, নইলে থাকে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা কম্পাঙ্কর সাথে যেমন প্লট করেছি, কখনো কখনো তরঙ্গ দৈর্ঘ্য থেকে দেয়, আর এদিকে তীব্রতা। এবার এই যে গ্রাফটা, এই গ্রাফটা দেখতে অনেকটা এরকম হয়। আর তীব্রতার ক্ষেত্রে করলে আমার প্রশ্ন হচ্ছে হোয়াই, এই দুটো কি একই গ্রাফ আঁকলাম? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে করলে এরকম হয়। এই দুটো কি একই আঁকলাম? হাইটটা ধরে নাও সমান, হাইট নিয়ে বেশি আমরা কথা বলবো না, ধরে নাও সমান, এটা ধরে নাও এটা হচ্ছে নীরব ছিন্ন এক্স রশ্মি বর্ণালী। এটা কি বোঝাচ্ছে গো? বোঝাচ্ছে এই কম্পাঙ্কের এতগুলো এক্স রে তৈরি হয়েছে। দেখো, এই কম্পাঙ্কের এতগুলো এক্স রে, এই কম্পাঙ্কের সবচেয়ে বেশি এক্স রে, এই কম্পাঙ্কের এতগুলো, এই কম্পাঙ্কের এতগুলো। এখানে বলছে এই তরঙ্গ দৈর্ঘ্যের এতগুলো, এই তরঙ্গ দৈর্ঘ্যের এতগুলো। তো এই দুটো কি আলাদা না একই প্যাটার্ন? এবং এদের দুজনের মধ্যে কি সাইন্টিফিক মিল আছে এই দুটো ছবির মধ্যে? এটা একটু ফিল করো তো। আর এখানে হিন্ট, বলো বলো বলো। একদম, একদম ঠিক, একদম ঠিক। দেখো, কম্পাঙ্কর সাথে শক্তিকে যদি আমরা বলি, তাহলে ডাইরেক্ট আমরা শক্তির ক্ষেত্রে তীব্রতা যদি বলি, তাহলে একই ধরনের হবে। কারণ কম্পাঙ্ক যদি নিউ হয়, তাহলে শক্তি হচ্ছে সমান হচ্ছে এইচ নিউ। তার মানে এর প্যাটার্নটাও কিন্তু এরকম ধরনের একই হবে, এইচ নিউ বা শক্তি। হ্যাঁ, তবে এই এইচ নিউ এর মানটা আলাদা হবে, তীব্রতার প্যাটার্ন কিন্তু একদম একই হবে। কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য ইজ ডিফারেন্ট। কম্পাঙ্কর ক্ষেত্রে যেমন শক্তির ক্ষেত্রে ম্যাক্সিমাম শক্তি এখানে আমি পাচ্ছি, ম্যাক্সিমাম শক্তির এক্স রে পাচ্ছি। ম্যাক্সিমাম শক্তির এক্স রে কখন পাবো গো? কিরকম ভাবে আমি ম্যাক্সিমাম শক্তির এক্স রে পাবো কোন একটা এক্স রে উৎপাদনে? কখন পাবো? কেউ বলতে পারবে? হ্যালো হ্যালো হ্যালো, কখন আমরা ম্যাক্সিমাম শক্তির এক্স রশ্মি পাবো? কি করে তৈরি হয় এক্স রশ্মি, কি করে তৈরি হয় বলো?
ইলেকট্রন কণার ঝাঁক বা স্রোত, যখন উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত এসে কোনো একটা ধাতুর উপর আছড়ে পড়ে, তখন এই যে ইলেকট্রন গুলো যারা গতিতে যাচ্ছিল তাদের গতিশক্তির আংশিক বা সম্পূর্ণ অংশ একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিকিরণ হিসেবে নির্গত হয়, যাকে বলা হয় এক্স রে। তাহলে আমি জিজ্ঞেস করছি যে ম্যাক্সিমাম শক্তির এক্স রে, এই যে এক্স রে তৈরি হলো ইলেকট্রন থেকে ধাতুর উপর ধাক্কা খেয়ে, তো তার ক্ষেত্রে কোন প্রসেসে কেমন ভাবে ইলেকট্রনের গতি হলে বা কেমন প্রসেস হলে যেখানে যে এক্স রশ্মিটা পাবো তার এনার্জি ম্যাক্সিমাম পাবো? বলো, এই ম্যাক্সিমাম এনার্জি এক্স রে কখন হবে? বল। হ্যালো 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 সবে। কেউ আছিস না পালিয়ে গেছিস? হ্যালো হ্যালো হ্যালো। কখন এক্স রশ্মির শক্তি ম্যাক্সিমাম হবে? তো কেউ নেই? আচ্ছা। যখন ইলেকট্রন কোনো শক্তি হারাবে না, সম্পূর্ণটাই যখন তড়িৎচুম্বকীয় তরঙ্গে পরিণত হবে, সম্পূর্ণটা। তাহলে যখন, ও আচ্ছা তোমরা আছো, তোমাদের গলা আমি শুনতে পাচ্ছি না। ওকে ওকে, ঠিক আছে। তো দেখো, যখন ইলেকট্রন সমস্ত শক্তি, ইলেকট্রনের সমস্ত শক্তি ইএম ওয়েভ হয়ে যায়, তখন কি হয়? তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ শক্তির এক্স রে, এটা মানেই হচ্ছে সর্বনিম্ন ল্যামডা, তার মানেই হচ্ছে সর্বোচ্চ কম্পাঙ্ক। তাহলে এখানে আমরা এদের ল্যামডাটাকে বলতে পারি ল্যামডা মিন, এনার্জিটাকে বলতে পারি কে ম্যাক্স, কাইনেটিক এনার্জি ম্যাক্স, যেটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ম্যাক্স সেটাই হচ্ছে এক্স রে কাইনেটিক এনার্জি ম্যাক্স, আর এটা হচ্ছে নিউ ম্যাক্স। তাহলে দেখো, যদি তোমাকে কেউ বলে যে এখানে ইলেকট্রন বেরোচ্ছে আর ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করার জন্য একটা পাত আছে, যে পাতের ভোল্টেজ হচ্ছে ভি ভোল্ট, তাহলে ইলেকট্রন এখানে শক্তি পাবে আছাড় খাওয়ার আগে, যে শক্তিটা পাবে ইলেকট্রন, গতিশক্তি যেটা পাবে, যেটাকে আমরা কে বলতে পারি, সেটা হচ্ছে ই ইন্টু ভি। এবার সেই ই ইন্টু ভি যদি সর্বোচ্চ এক্স রশ্মির সাথে ম্যাচ করে যায়, তাহলে সর্বোচ্চ শক্তি হবে। তার মানে ই ইন্টু ভি সমান হবে এইচ নিউ। তাহলে ই ইন্টু ভি যদি এইচ নিউ হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি নিউ ইকুয়াল টু ইভি বাই এইচ, আর আমরা লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু ইভি বাই এইচ সি, সরি এইচ সি বাই ইভি। কারণ নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা সমান ইভি বাই এইচ, তাহলে উল্টে দিতে হবে, এখান থেকে আমরা পাবো ল্যামডা সমান এইচ সি বাই ইভি। এই যে ফর্মুলাটা, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তোমাদেরকে আজকে হোমওয়ার্ক দেবো। এই ফর্মুলাটার একটা ব্যবহারিক রূপ আছে, সেই রূপটা আমরা দেখবো কেমন হয়। এক সেকেন্ড। হ্যাঁ,
এটা হচ্ছে ল্যামডা মিন। এটা হচ্ছে ল্যামডা নয়, এটা হচ্ছে ল্যামডা মিন, কারণ আমি সমান করেছি। এটা হচ্ছে নিউ ম্যাক্স। এই যে ল্যামডা মিনের ফর্মুলা, ল্যামডা মিন সমান আমরা যে পাচ্ছি এইচ সি বাই ই ইন্টু ভি। এই ল্যামডা মিনটার একটা ব্যবহারিক ইয়ে হচ্ছে, ফর্মুলা হচ্ছে ল্যামডা মিন ইন অ্যাংস্ট্রম সমান হচ্ছে 1243, 12,430, 12,430 বাই ভি, যখন ভি হচ্ছে ভোল্ট এককে। এটা ট্রাই টু প্রুভ ইট। কিচ্ছু না, সবগুলো ভ্যালু বসাবে চলে আসবে। আর ল্যামডা তখন মিটারে বেরোবে, মিটার থেকে অ্যাংস্ট্রম করবে, তাহলেই চলে আসবে। নেক্সট হচ্ছে, এটা এক ধরনের প্যাটার্ন, এক্স রশ্মি উৎপাদনের একটা প্যাটার্ন আমরা পেলাম, নীরব ছিন্ন, নীরব ছিন্ন বর্ণালী পেলাম। আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রসেস আছে, যে প্রসেস দিয়ে কিন্তু অনেক কিছু এক্সট্রা ইনফরমেশন পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার বৈশিষ্ট্যমূলক এক্স রে প্রসেস। বৈশিষ্ট্যমূলক এক্স রে যেটা বেরো, কি হয় নীরব ছিন্ন বর্ণালীতে, যেমন আমরা দেখলাম নিউক্লিয়াসের দ্বারা অ্যাট্রাক্টেড বা ডাইরেক্ট অ্যাট্রাক্টেড হলো, বা পাথ ঘুরে গেল, গতিশক্তি হারালো, এবং সেটা তোমার কনভার্ট হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গে, তার জন্য আমি একটা বর্ণালী পেলাম। বৈশিষ্ট্যমূলক এক্স রে, যেটাকে ইংরেজিতে বলা হয় ক্যারেক্টারিস্টিক এক্স রে, সেই ক্যারেক্টারিস্টিক এক্স রে ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, এই যে ইলেকট্রনের ঝাঁক যেগুলো এসে পড়ছে, ইলেকট্রনের ঝাঁক যেগুলো এসে ধাতুতে পড়ছে, তারা ধাতুর মধ্যেও তো বিভিন্ন ইলেকট্রন আছে কক্ষপথে, তাদেরকে যদি ধাক্কা মেরে কোন একটা ইলেকট্রনকে, এই ইলেকট্রনটা ধরো এখানে আছে, তাকে ধাক্কা মেরে যদি ইনফিনিটিতে পাঠিয়ে দেয়, কে কক্ষের কোন ইলেকট্রনকে ধাক্কা মেরে যদি ইনফিনিটিতে পাঠিয়ে দেয়, তখন কে কক্ষতে একটা গ্যাপ সৃষ্টি হবে, একটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে। সেই ফাঁকা জায়গা পূরণ করার জন্য এল কক্ষ থেকে ইলেকট্রন আসতে পারে, বা বা এম কক্ষ থেকে ইলেকট্রন আসতে পারে। তখনও কিন্তু আমরা একটা বিকিরণ পাবো। এই যে বিকিরণ, এই বিকিরণ গুলো এক্স রে বিকিরণ, এবং এই বিকিরণ গুলোকে বলা হয় বৈশিষ্ট্যমূলক এক্স রে। তাহলে এটা যদি আমি স্ট্রেট ফরওয়ার্ড একবার লিখে দিই, যে ইলেকট্রন কণার স্রোত, স্রোত ধাতু পৃষ্ঠে আছড়ে পড়লে নীরব ছিন্ন বর্ণালী, ছিন্ন বর্ণালী সৃষ্টির সাথে সাথে, বর্ণালী সৃষ্টির সাথে সাথে, সাথে সাথে ইলেকট্রন কণা, ইলেকট্রন কণার কিছু অংশ ধাতব পৃষ্ঠের পরমাণুর কে কক্ষ বা এল কক্ষ, কক্ষে ঘুরতে থাকা ইলেকট্রনের সাথে, ঘুরতে থাকা ইলেকট্রনের সাথে ধাক্কা মেরে তাকে নক আউট করে দিতে পারে, বের করে দিতে পারে। যদি, যদি এমন ঘটনা, এমন ঘটনা কে কক্ষের কোন ইলেকট্রনের হয়, তবে তবে
কে কক্ষে ইলেকট্রনের ঘাটতি হয়, যা মেটানোর জন্য এল কক্ষ বা এম কক্ষ বা হায়ার কক্ষ থেকে ইলেকট্রন কে কক্ষে আসে, এবং সেক্ষেত্রে আমরা কি পাবো? বিকিরণ পাবো। এই যে প্রথম L2K যেটা পেলাম বিকিরণ, সেটাকে বলছে কে আলফা বর্ণালী। M2K যেটা পাবো সেটা হচ্ছে কে বিটা বর্ণালী। আর যদি আর যদি যদি এমন ঘটনা যদি এম কক্ষের ইলেকট্রনের সাথে হয়, সাথে হলে এম এ ইলেকট্রন ঘাটতি হবে। তাহলে এখানে ধরে নাও এম কে এল এম এন ও, তাহলে এম এ একটা গ্যাপ হলো, এটা মেটানোর জন্য এখানে ইলেকট্রন আসতে পারে, এটাকে বলছে কে এল, সরি কে এল এম এন। তাহলে এল এ ঘাটতি হলো, সেখানে মেটানোর জন্য ইলেকট্রন এখানে যদি আসে তাহলে এইটাকে বলছে এল আলফা। যদি এন থেকে আসে তাহলে এইটাকে বলছে এল বিটা। তাহলে এইটাকে বলছে তখন এল আলফা এল বিটা হবে। এগুলো নাম, এল আলফা এল বিটা হচ্ছে নাম। তখন দেখা যায় আর কে কক্ষের সাথে কিরকম হবে, এটা ধরে নাও কে কক্ষ, এটা ধরে নাও এল কক্ষ, এটা ধরে নাও এম কক্ষ, একটা ইলেকট্রন এসে গ্যাপ করে দিয়েছে এখানে কে কক্ষে, তাহলে সেটা মেটানোর জন্য এল কক্ষ থেকে আসতে পারে, এটাকে বলছে কে আলফা। আসতে পারে এম কক্ষ থেকে আসতে পারে, সেটাকে বলছে কে বিটা। এই ধরনের বিকিরণ গুলো আমরা এখানে পাবো, কে আলফা কে বিটা। এই যে কে আলফা কে বিটা বা এল আলফা এল বিটা, এই যে জিনিসগুলো পাচ্ছি, এইগুলো কিছু কিছু ডেফিনিট, মানে একদম নির্দিষ্ট শক্তির বর্ণালী পাবো, কন্টিনিউয়াস নয়, নির্দিষ্ট শক্তির বর্ণালী পাবো। এইগুলোকে বলা হয় বৈশিষ্ট্যমূলক বর্ণালী। ওকে, নেক্সট যেটা আমরা আলোচনা করব রাত্রিবেলা, সেটা হচ্ছে এই বৈশিষ্ট্যমূলক বর্ণালী কোন জায়গাটায় বসবে। বৈশিষ্ট্যমূলক বর্ণালী, এইটা যে আমাদের প্যাটার্নটা ছিল, এরকম করে ধরে নাও, এরকম কম্পাঙ্কের সাথে এটা নিউ বা শক্তি, তার সাথে তীব্রতা, এটা সেখানে কে আলফা কে বিটা গুলো কোথায় বসবে, কে আলফা কে বিটা গুলো, এটা আমরা ডিসকাস করব। আর অন্যটা করব তীব্রতা ভার্সিস ল্যামডা যদি গ্রাফ করি সেখানে কেমন হবে দেখতে। তাহলে একটু ভেবো আর একটু দেখো। ওকে, চলো বাই।